নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকথক। আজ আমি আপনাদের সামনে এমন এক কাহিনী নিয়ে এসেছি যা এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার আমার কাছে পাঠিয়েছেন। এটি এমন এক গল্প যেখানে আশা, আকাঙ্ক্ষা, ভয় আর নিষিদ্ধ প্রেমের টানাপোড়েন মিলেমিশে একাকার। এই গল্পটা শুধু এক নারীর একাকিত্বের নয়, বরং এক অসম্ভাব্য সম্পর্কের শ্বাসরুদ্ধকর উপাখ্যান। শুনতে শুনতে মাঝে মাঝে আপনারা হয়তো ভাববেন, আমার নম্বরটা কেন চাইছেন, কেনই বা এই আপ্রাণ চেষ্টা। এই গল্পেরই কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, আমার এই অধ্যায়ে আপনাদের নিরাশ করব না। আমার নাম অরুণিমা, যদিও এই মুহূর্তে আমার আসল নামটা তেমন গুরুত্বপূর্ণ নয়। আমার জীবনের এই অধ্যায় শুরু হয়েছিল আমার ডিভোর্সের পর। বিবাহ বিচ্ছেদ, এই শব্দটা শুনলেই মানুষের মনে যে ছবি ভেসে ওঠে, আমার জীবনটাও যেন সেই ছাঁচেই করা। আমার স্বামী রঞ্জনের সাথে আমার বিয়েটা ছিল তথাকথিত ভালো পরিবারের মেলবন্ধন, কিন্তু ভেতরে ভেতরে সবটাই ছিল ফাঁপা। ভালোবাসা ছিল না, ছিল শুধু অভ্যেস আর সামাজিকতা। রঞ্জন ছিল পেশায় একজন সফল ব্যবসায়ী, আর আমি ছিলাম গৃহবধূ। আমাদের মধ্যে সেই টানাপোড়েন, সেই বোঝাপড়া যা একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে, তা কোনোদিনই ছিল না। বছর পাঁচেকের দাম্পত্যের পর যখন ডিভোর্সের সিদ্ধান্ত নিলাম, তখন চারপাশের পৃথিবীটা যেন থমকে গিয়েছিল। সমাজের চোখে আমি এক ব্যর্থ নারী, পরিবারের মুখে চুনকালি। রঞ্জনও যেন স্বস্তি পেয়েছিল, কারণ নিজের জীবনে তার অন্য আশ্রয় ছিল, যা আমি কোনোদিনই জানতে পারিনি, বা জানলেও মেনে নিতে পারিনি। ডিভোর্সের পর কোথায় যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বাবা মা মারা গেছেন অনেক আগে। ভাই, যে কিনা নিজের সংসার নিয়েই ব্যস্ত, সেও পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছিল যে আমার ভার নেওয়া তার পক্ষে সম্ভব নয়। রঞ্জনের দেওয়া ফ্ল্যাটটাও আমাকে ছেড়ে দিতে হয়েছিল। তখন আমার একমাত্র আশ্রয় ছিল আমার ননদ সোহিনী। সোহিনী ছিল আমার দেওরের, রঞ্জনের ছোট ভাই, প্রথম স্ত্রী, কিন্তু তাদের সম্পর্ক ভালো ছিল না। সোহিনীর স্বামী অভিক তার পড়াশোনা নিয়েই বেশি ব্যস্ত থাকত। আসলে অভিক ছিল রঞ্জনের থেকে বছর তিনেকের ছোট, কিন্তু বুদ্ধিমত্তায় ছিল রঞ্জনের চেয়েও অনেক বেশি তীক্ষ্ণ। সে ছিল একজন অধ্যাপক, সাহিত্যের অধ্যাপক। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমার প্রাক্তন বরের ছোট ভাইয়ের স্ত্রী আমার ননদ সোহিনীর স্বামী অভিক। সোহিনী যখন তার ফ্ল্যাটে আমাকে আশ্রয় দিল, তখন আমি সত্যিই কৃতজ্ঞ ছিলাম। এই ফ্ল্যাটটা ছিল অভিকের নিজের। সোহিনী তার স্বামীর বাড়িতে থাকত। আমি এসেছিলাম এক গভীর একাকিত্ব নিয়ে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হতো আমি এক অচেনা পৃথিবীতে এসে পড়েছি। কারোর জন্য আমি ছিলাম এক বাড়তি বোঝা। অভিক, যে কিনা সাহিত্য আর দর্শন নিয়ে মেতে থাকত, সে যেন আমার এই ভাঙ্গা জীবনের খবরাখবর রাখত না। প্রথম প্রথম আমার একটু অস্বস্তি হতো। অভিকের সামনে গেলে কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যেতাম। সে ছিল আমার প্রাক্তন বরের ছোট ভাইয়ের শিক্ষকের বন্ধু, মানে সম্পর্কের এক অদ্ভুত জাল। অভিক ছিল অন্যরকম। তার চোখ দুটো ছিল গভীর, শান্ত। যখন সে কথা বলতো, মনে হতো যেন কোনো প্রাচীন পুঁথি থেকে বেরিয়ে আসা কোনো বচন শুনছি। তার কথা বলার ভঙ্গিতে একটা মাদকতা ছিল, যা আমাকে ধীরে ধীরে টানত। আমি প্রথম প্রথম তার দিকে তাকাতে লজ্জা পেতাম, কিন্তু তার চোখের সেই গভীরতা, সেই জিজ্ঞাসু দৃষ্টি আমাকে আচ্ছন্ন করত। একদিন আমি বারান্দায় একা দাঁড়িয়েছিলাম। সন্ধ্যা নামছিল। রঞ্জন আমাকে ছেড়ে যাওয়ার পর থেকে আমার জীবনের সবকিছুই যেন ফিকে হয়ে গিয়েছিল। আমি শুধু একটা শূন্যতা অনুভব করতাম। ঠিক তখনই অভিক এসে দাঁড়ালো আমার পাশে। কিছু বলেনি, শুধু আমার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিল। তার উপস্থিতি আমার মধ্যে এক অদ্ভুত শান্তি এনে দিল। আপনি একা? অভিকের গলার স্বর শুনে চমকে উঠলাম। হ্যাঁ, খুব আস্তে করে উত্তর দিলাম। একাকিত্ব খুব খারাপ জিনিস অরুণিমা দেবী, সে আবার বলল। এটা মানুষকে ধীরে ধীরে গ্রাস করে। মনে হয় যেন পুরো পৃথিবীটাই আপনাকে ভুলে গেছে। তার কথায় আমার চোখে জল এসে গেল। আমি কোনো মতে নিজেকে সামলে নিলাম। এসব বলে কি লাভ অভিকবাবু? জীবন তো এভাবেই কাটে। জীবন কি সত্যিই এভাবেই কাটে, নাকি আমরা জীবনকে সেভাবেই কাটাতে বাধ্য করি? অভিক প্রশ্ন করল। সেই দিনটা ছিল আমাদের প্রথম সত্যিকারের কথোপকথন। এরপর থেকে প্রায়ই আমাদের দেখা হতো। সোহিনী তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকত, অভিক তার পড়াশোনা আর অধ্যাপনার মধ্যে, আর আমি ছিলাম সেই ভাঙা নৌকার মতো, যা তীরের সন্ধানে দিশেহারা। অভিক আমাকে মাঝে মাঝে তার পছন্দের বই পড়তে দিত, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, জীবনানন্দ। তার সাথে সাহিত্যের আলোচনা করতে গিয়ে আমি যেন নিজের ভেতরের আমিটাকে আবার খুঁজে পেতে লাগলাম। তার বুদ্ধিদীপ্ত কথা, তার গভীর মনন আমাকে মুগ্ধ করত। আমি খেয়াল করলাম আমি ওর জন্য অপেক্ষা করি। যখন ও বাড়ি থাকতো না, আমার মনটা কেমন যেন খালি খালি লাগত। একদিন রাতে আমাদের ফ্ল্যাটে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। তখন প্রায় মাঝরাত। আমি শুয়েছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল।
এত রাতে কে? ভয়ে ভয়ে দরজা খুলতেই দেখি অভিক। ইলেকট্রিসিটি নেই? অভিকের প্রশ্ন। হ্যাঁ, আমি নিচু স্বরে বললাম। আমি কিছু বই নিয়ে এসেছিলাম, ভাবলাম যদি আপনি কিছু পড়তে চান। ওর হাতে একটা বই। সেই রাতে আমরা অনেকক্ষণ গল্প করলাম। মোমবাতির আলোয় ওর মুখটা কেমন যেন রহস্যময় লাগছিল। ওর চোখে আমি খুঁজে পেতাম এক নতুন জগৎ, এক এমন জগৎ যেখানে আমি এতদিন ছিলাম অনুপস্থিত। ওর সান্নিধ্য আমাকে এক অদ্ভুত অনুভূতি দিত। এ কি শুধু বন্ধুত্ব, নাকি তার চেয়েও বেশি কিছু? আমার মনটা তখন বড়ই দোদুল্যমান ছিল। আমি জানতাম এটা ঠিক নয়। অভিক আমার ননদের স্বামী। এই সম্পর্ক সমাজের চোখে অকল্পনীয়। কিন্তু মন তো কোনো নিয়ম মানে না। মন তো শুধু ভালোবাসার টানেই ছুটে চলে। অভিকের দিকে আমি চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছিলাম। ওর প্রতিটি কথা, ওর প্রতিটি স্পর্শ আমাকে এক নতুন রোমাঞ্চ দিত। একদিন সোহিনী বাইরে গিয়েছিল। অভিক তখন ঘরে ছিল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ অভিক এসে দাঁড়ালো আমার পেছনে। ওর নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগল। আমি জমে গেলাম। অরুণিমা, ওর গলাটা কেমন যেন ভারী শোনাল। আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর দিকে ঘুরে তাকালাম। ওর চোখ দুটোই কি যেন এক আকুতি ছিল। আপনার মনটা খুব খারাপ, তাই না? সে ফিসফিস করে বলল। আমি মাথা নাড়লাম। আপনার জীবনে ভালোবাসার খুব অভাব। অভিক আরও কাছে এসে বলল। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। আমারও। কথাটা শেষ হওয়ার আগেই আমি অনুভব করলাম ওর উষ্ণ হাত আমার মুখটা স্পর্শ করছে। আমার হার্টবিট দ্রুত হতে শুরু করল। ভয়, উত্তেজনা আর নিষিদ্ধ এক আকাঙ্ক্ষা সব মিলেমিশে আমাকে গ্রাস করছিল। ওর চোখে আমি সেই একই তীব্র আকর্ষণ দেখতে পাচ্ছিলাম যা আমার মনেও ঝড় তুলছিল। আপনি জানেন এটা পাপ, আমি কোনো মতে বলে উঠলাম। জানি, অভিক আরও নিচু স্বরে বলল। কিন্তু কিছু জিনিস নিয়মের বাইরে গেলেই সুন্দর হয় অরুণিমা। এরপর কি হলো তা আমি এখন বলতে পারব না, কিন্তু সেই মুহূর্তে সেই নিষিদ্ধ আকর্ষণ, সেই নীরব সম্মতি, সেই ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত আমার জীবনে এক নতুন অধ্যায় খুলে দিয়েছিল। এক অসমাপ্ত অধ্যায়, যার রেশ আজ পর্যন্ত আমাকে তাড়া করে ফেরে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তখন আমার শরীর জুড়ে এক অচেনা শিহরণ। অভিকের পাশে আমি শুয়েছিলাম। কিন্তু সোহিনী, সে কোথায়? এই চিন্তায় আমাকে আরও ভয় পাইয়ে দিল। অভিক আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে ছিল এক অব্যক্ত ভাষা। কেমন আছো অরুণিমা? সে নরম গলায় জিজ্ঞেস করল। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হাজারো প্রশ্ন, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হল না। ভয় পেও না, অভিক বলল। আজ থেকে তুমি একা নও। কিন্তু এই একা নও কথাটার মানে কি? এটা কি শুধুই সান্ত্বনা, নাকি এক নতুন সংকটের সূচনা? আমি জানি না। শুধু জানি আমার জীবনটা এক অন্ধকার পথে চলে এসেছে। এক এমন পথে যেখান থেকে ফেরা হয়তো আর সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে আমাদের ফ্ল্যাটের দরজায় ভীষণ জোরে কড়া নাড়ার শব্দ হল। কে হতে পারে? সোহিনী, নাকি অন্য কেউ? আমাদের দুজনের চোখেই ভয়। আমরা একে অপরের দিকে তাকালাম। সেই চোখে ছিল প্রশ্ন, ছিল উত্তর, আর ছিল এক আসন্ন বিপদের পূর্বাভাস। এই গল্প এখানেই শেষ নয়। এই কাহিনীর আরও অনেক পাক, অনেক গভীরতা বাকি আছে। আপনারা কি জানতে চান এরপর কি হলো? এই অসম সম্পর্কের শেষ কোথায়? তাহলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে আরও অনেক চমক।